হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি তোমাদের সোহিনী ম্যাম। তো আজকে আমাদের সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস সেট। চলো শুরু করা যাক। দেখো আমাদের পরিবর্তন ব্যাচ যেটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটা তোমরা যদি জয়েন করতে চাও তোমরা যে ওপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করে নাও, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। WPSC ক্লার্কশিপের যে বিস্তারিত ব্যাচ হচ্ছে সেটাতেও তোমরা জয়েন করতে পারো খুবই স্বল্প মূল্যে। সেটাতেও তোমরা কিন্তু নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের সব কিছুর জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা এই QR কোডটাকে তোমরা ইউজ করতে পারো, করে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের হৃদয় হচ্ছে নিউরোজেনিক হার্ট, মায়োজেনিক হার্ট, স্পন্দিত হৃৎপিণ্ড, অ্যাম্পুলার হৃৎপিণ্ড। উত্তর হয়ে যাচ্ছে আমাদের মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক হার্ট। তফাৎ কি? মায়োজেনিক হার্ট হচ্ছে যখন ক্রিয়াকলাপগুলো কোনো একটা বিশেষ পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলছি মায়োজেনিক হার্ট। আমাদের কি কি পেশি থাকে? সাইনো অরিকিউলার নোড, যাকে আমরা বলছি SA নোড, যেটা আমাদের কি বলে, যেটা আমাদের হচ্ছে আমাদের শরীরের পেসমেকার বলে পরিচিত, তাই না? এবং যদি কোনো কারণে AC নোড খারাপ হয়ে যায় সেক্ষেত্রে AV নোড ব্যবহার করা হয়, শরীরই ব্যবহার করে, এবং AV নোডকে আমাদের বলা হয় হচ্ছে রিজার্ভ পেসমেকার। এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক MCQ প্রশ্ন আসে, তো তোমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। নিউরোজেনিক হার্ট ক্ষেত্রে নিউরো কথাটার মানেই হচ্ছে স্নায়ু দ্বারা রিলেটেড। তার মানে যখন কোনো একটা স্নায়ুতন্ত্র দ্বারা যখন হার্টের কার্যকলাপগুলো নিয়ন্ত্রিত হচ্ছে তাকে আমরা নিউরোজেনিক হার্ট বলছি। এটা হচ্ছে হৃদস্পন্দন কাকে বলছে? যখন হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে যেটা ছন্দবদ্ধ হয় পিরিয়ডিক্যালি, সেটাকে হৃদস্পন্দন বলছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, স্পার্মোলজি কাকে বলছে? স্পার্মোলজি বীজ, পাতা, ফল, পরাগ। দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের বীজের অধ্যয়নকে স্পার্মোলজি বলে। বাকিগুলো দেখে নাও। যদি লিফ মানে পাতার অধ্যয়নকে কি বলা হচ্ছে? প্ল্যান্ট সায়েন্স বা প্ল্যান্ট বায়োলজি বা ফাইটোলজি, বা তুমি বটানিও বলতে পারো। বটানির আন্ডারে কিন্তু এগুলো সবকটাই পড়ছে। ফ্রুট ফলের স্টাডিকে বলা হচ্ছে পোমোলজি, এবং পোলেন গ্রেন মানে পরাগরেণু যেটা থাকছে সেটা স্টাডিকে বা সেটা সম্পর্কে অধ্যয়নকে বলা হচ্ছে প্যালিনোলজি। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হচ্ছে? ডারউইন, অ্যারিস্টটল, লামার্ক এবং থিওফ্রাস্টাস। বলো। প্রাণীবিদ্যার জনক বলা হচ্ছে আমাদের অ্যারিস্টটলকে, বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হচ্ছে ফাদার অফ জুলজি। প্রাণীবিদ্যা বলতে বলা হয় হচ্ছে জুলজিকে। ওনাকে কিন্তু আর একটা নামও বলা হয়, দ্যাট ইজ ফাদার অফ বায়োলজিও কিন্তু ওনাকে বলা হয়ে থাকে। বাকি যে দুজন বিজ্ঞানী আছেন যার মধ্যে ডারউইনকে আমরা বলা হচ্ছে কি না, ফাদার অফ ইভলিউশন। আবার ইভলিউশন সম্পর্কে আর একজন বিজ্ঞানী তত্ত্ব দিয়েছেন, তিনি কি? তিনি হচ্ছে ল্যামার্ক। এবং ল্যামার্কের যে তত্ত্বগুলো তাকে আমরা বলি ল্যামার্কিজম। ঠিক আছে। থিওফ্রাস্টাসকে, এনাকে যেমন অ্যারিস্টটলকে যেমন ফাদার অফ জুলজি বলা হয়, থিওফ্রাস্টাসকে বলা হচ্ছে ফাদার অফ বটানি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচে কোন প্রাণীর রক্তকণিকায় আরবিসিতে নিউক্লিয়াস আছে? সাধারণত প্রাণীদের স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। ব্যতিক্রম হচ্ছে উট। উট শুধু নয়, মনে রাখবে উট, তারপর এই প্রাণীটার বিশেষ নাম হচ্ছে লামা, এটা উটের মতন দেখতে, এদেরও কিন্তু নিউক্লিয়াস আছে আরবিসিতে। উট এবং লামা ব্যতীত অন্য কোনো প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকাতে যে নিউক্লিয়াসটা থাকে সেটা তৈরি কোথায় হয়? অস্থির মজ্জা বা বোন ম্যারোতে কিন্তু আরবিসি কি করছে? তৈরি হচ্ছে। এটা মনে রাখবে, এগুলোতে কিন্তু MCQতে বারবার প্রশ্ন আসে। এবং আরবিসি তৈরি শেষ ধ্বংস কোথায় হয়? যকৃতে এবং প্লীহাতে হয়, তবে মেনলি কিন্তু প্লীহাতে হয়। সেই কারণে প্লীহাকে কি বলা হয়? প্লীহাকে বলা হয় হচ্ছে গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি, বা আরবিসির কবরস্থান। এবং এই যে প্লীহা বা স্প্লিন আছে, এই স্প্লিনে কিন্তু আরবিসি সঞ্চিতও থাকতে পারে বা স্টোর থাকতে পারে আরবিসি। সে কারণে স্প্লিনকে আর একটা নামও বলা হয়, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক অফ বডি। ব্লাড ব্যাংক অফ বডি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় নোট করতে যাও, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। মাইক্রোফোন এমন একটি ডিভাইস যা পরিবর্তন করে কারেন্ট সিগন্যালকে সাউন্ড সিগন্যাল। সাউন্ড দেখো কোনটা করছে? দেখো মাইক্রোফোন কোনকে সাউন্ড যে এনার্জি থাকে সেই সাউন্ড এনার্জিকে কনভার্ট করে কিসে? করে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা কারেন্টে
চেঞ্জ করে যাচ্ছে। এখানে তার সঙ্গে কোনটা তুমি মিল পাচ্ছ? তুমি মিল পাচ্ছ আনসার অপশন বি, দ্যাট ইজ সাউন্ড সিগন্যাল কি কারেন্ট সিগন্যালে। অনেকে গুলিয়ে যায় তাহলে কারেন্ট সিগন্যাল সাউন্ড সিগন্যালে কোনটা চেঞ্জ করছে, এটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের লাউড স্পিকার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 1 গ্রাম গ্লুকোজ দ্বারা নিঃসৃত শক্তি কত? দেখো 1 গ্রাম গ্লুকোজ দ্বারা নিঃসৃত শক্তি মানে কি, যখন আমাদের শরীরে গ্লুকোজের বিপাক ঘটে, বিপাক ঘটে তখন কি হয়, তখন কিন্তু এই যে গ্লুকোজ থাকছে সেই গ্লুকোজের জারণ হয় এবং এই জারণের ফলে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, যেগুলো হচ্ছে এটিপি কি, এটিপি শক্তি বা এনার্জি কারেন্সি অফ সেল আমরা জানি, যাকে না পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং 1 মোল যদি গ্লুকোজ সম্পূর্ণ জারণ হয় তাহলে কি তৈরি হয়, তাদের যে 686 কিলো ক্যালোরি শক্তি কিন্তু তৈরি হয়। এখানে তুমি কাছাকাছি কোনটার মিল পাচ্ছ, দেখো অপশন এ 690 কিলো ক্যালোরি মিল পাচ্ছ। এটা হচ্ছে আমি বিপাকের ঘরে বললাম। এছাড়া যদি আমাদের কোনো ক্যালোরি থেকে কত করে শক্তি পাচ্ছি সেটা যদি প্রশ্ন করে, কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি পাই, প্রোটিন দহন হলে পাই 4 ক্যালোরি এবং ফ্যাট দহন হলে পাই হচ্ছে 9 ক্যালোরি। দেখো কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই দুটোরই কিন্তু শক্তির উৎপন্ন শক্তির মান সমান হচ্ছে বলে প্রোটিনকে বলা হয় হচ্ছে প্রোটিনকে নয়, কার্বোহাইড্রেটকে বলা হয় হচ্ছে, যারা প্রোটিন খেতে পেরে শক্তি জোগাড় করতে পারে না তাদের ক্ষেত্রে তারা কার্বোহাইড্রেটকে ওই পরিমাণ শক্তি অর্জন করতে পারে, কার্বোহাইড্রেটকে বলা হয় হচ্ছে প্রোটিন বাঁচুয়া খাদ্য, প্রোটিন বাঁচুয়া খাদ্য। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, 13 চেম্বার হার্ট কার মধ্যে ঘটে? দেখো 13 চেম্বার হার্ট হচ্ছে আরশোলার মধ্যে, তেলাপোকা মানে হচ্ছে আরশোলা, তেলাপোকা মানে হচ্ছে আরশোলা। হ্যাঁ, এটা মনে রাখবে, আরশোলার কিন্তু কটা চেম্বার থাকে, 13টা চেম্বার থাকে। এই যে ছবিটা আমি পাশে এঁকেছি দেখো, এই যে হলুদ রঙের যে জিনিসগুলো এগুলো কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্টেরিয়ার অ্যাওর্ট, এগুলোই হয়ে যাচ্ছে আমাদের চেম্বার অফ হার্ট, হার্টের চেম্বার। আর এই গ্রিন গ্রিন যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যান্টেরিয়ার অ্যাওর্টটা, ঠিক আছে? তো উত্তর হয়ে যাচ্ছে আমাদের আরশোলা। আর এছাড়া কি কি হতে পারে, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট থাকে হচ্ছে মাছেদের, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট থাকে হচ্ছে অ্যাম্পিবা বা উভচরদের, এবং 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট বা অববিভক্ত 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় থাকে হচ্ছে সরীসৃপদের, শুধুমাত্র ক্রোকোডাইলের কিন্তু থাকছে না। এবং পাখি এবং মানুষদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় দেখতে পাওয়া যাচ্ছে। যত উন্নত হচ্ছে আস্তে আস্তে তত কিন্তু হৃদয়টা বা হার্টটা কি হচ্ছে, কমপ্লিকেটেড হচ্ছে। কৃত্রিম উপগ্রহে ও যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছে ইনফ্রারেড রেডিও তরঙ্গ অতিবেগুনি রশ্মি, কোনটা উৎপন্ন ব্যবহৃত হচ্ছে রেডিও তরঙ্গ ব্যবহার করে। এছাড়া রেডিও তরঙ্গ কেন না, রেডিও তরঙ্গে মাইক্রোওয়েভের তুলনায় ফ্রিকোয়েন্সি কম এবং কম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই জন্য এরা টেলিভিশন এবং রেডিওতে সংকেত প্রেরণ করতেও ব্যবহৃত হচ্ছে। সরি, নিম্নলিখিত জোড়া থেকে সঠিকভাবে কোনটি মিলিত? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো স্কারভি, থায়ামিন, যক্ষা, এভিএস, টিটেনাস, বিসিজি, ম্যালেরিয়া, ক্লোরোকুইন। দেখো থায়ামিন কি, থায়ামিন তোমরা জানো ভিটামিন B1 কে থায়ামিন বলা হচ্ছে, এবং এই B1 ভিটামিনকে আর একটা নাম বলা হয় যেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস হরমোন। প্লিজ তোমরা কিন্তু বারবার বলছি একটু নোট ডাউন করে নাও, কারণ এক একটা এমসিকিউ এর মধ্যে অনেকগুলো কিন্তু এমসিকিউ লুকিয়ে রয়েছে। বেরি যদি অভাব হয়, যদি B1 এর অভাব ঘটে তাহলে কি রোগ হয়, আমরা সবাই জানি বেরি রোগ হয়, রাইট? ওকে, এটা হয়ে গেল। নেক্সট দেখো আমি আগে এই পার্টগুলো দেখছি। আচ্ছা, স্কারভি কি কাকে বলছে? স্কারভি হচ্ছে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য যে মাড়ি থেকে যে রক্ত পড়ে সেটাকে আমরা বলছি স্কারভি। সাধারণত সমুদ্রে যে নাবিকরা থাকতো তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন এটা বেশি হতো। এভিএস কি? এভিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম। অ্যান্টিভেনাম সিরাম কখন দেওয়া হয়? যখন কাউকে বিষ কামড়ায় তখন তাকে, সাপ কামড়ায় তখন তাকে দেওয়া হচ্ছে। এর আর একটা নাম হচ্ছে অ্যান্টিভেনাম, এটাও কিন্তু এটা দেওয়া হয়। কাদের থেকে পাওয়া যায়? সাধারণত বিভিন্ন হর্স ঘোড়া বা ইত্যাদি এদের থেকে এই এভিএসটাকে তৈরি করে দেওয়া হতো, এখন কৃত্রিম উপায়েও তৈরি করা যায়। যক্ষা ফুল ফর্ম কি? যক্ষাকে আমরা টিবি বলে জানি, যেটা যার জন্য হয় সে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ব্যাকটেরিয়ার নাম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি।
প্যাথোজেনের নাম হচ্ছে ম্যাক্টোব্যাকটেরিয়াম টিউবারকুলির জন্য যক্ষা বা টিবি রোগটা হচ্ছে। এরপর আসছি আমরা বিসিজি। বিসিজি কি? দেখো বিসিজি হচ্ছে একটা ভ্যাকসিনের নাম, যে ভ্যাকসিনটা নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। ব্যাসিলাস, তোমাদের জন্য আমি এগুলো লিখে লিখে দিচ্ছি, গুয়েরিন। Bacillus stands for B, Calmette stands for C and Guerin stands for G. BCG কি কাজে লাগছে? BCG কিন্তু আমাদের ভ্যাকসিন। কার এগেনস্টে ভ্যাকসিন? টিবির যে ব্যাকটেরিয়া থাকে তারই অল্প পরিমাণ কিন্তু এই ব্যাসিলাসে থাকে, তার মানে এটা হচ্ছে টিবির ভ্যাকসিন বা যক্ষ্মার ভ্যাকসিন। টিটেনাস। টিটেনাস কি? টিটেনাসেরও একটা ভ্যাকসিন দেখতে পাওয়া যাচ্ছে, যে ভ্যাকসিনটার নাম আমরা হচ্ছে বলি ডিপিটি और DTP। ফুল ফর্ম কি? ডি ফর ডিপথেরিয়া, টি ফর ডিপথেরিয়া, পি ফর পার্টুসিস। এখন পার্টুসিস কি রোগ? পার্টুসিস হচ্ছে হুপিং কফ যে আছে তাকে পার্টুসিস বলি। আর টি ফর টিটেনাস বাচ্চাদের দেওয়া হয়, এটা হচ্ছে তিনটের ভ্যাকসিন। ভ্যাকসিন। আর ম্যালেরিয়া রোগের হচ্ছে ক্লোরোকুইন। ক্লোরোকুইন কি? ম্যালেরিয়া রোগের ঔষধ। তাহলে এদের মধ্যে একমাত্র কোনটা মিলছে? দেখো ম্যালেরিয়ার সঙ্গে ক্লোরোকুইনটাই মিলছে, কারণ এগুলো কিন্তু কোনটার সঙ্গে কোনটা মিলছে না। টিটেনাসের জায়গায় যখন টিবি থাকতো তাহলে মিলতো। উত্তর হয়ে যাচ্ছে আমাদের আনসার ম্যালেরিয়া ক্লোরোকুইন। নেক্সট কুইন, দুটি বরফের কিউবকে যদি আমরা একসাথে চাপি তাহলে একটি ঘনক তৈরি করছে, নিচে কোনটি তাদের একসাথে রাখতে সাহায্য করছে? এদের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড যে ফর্ম তৈরি করছে, যখন দুটো জলের যাকে অণু যখন মানে গঠিত করে তখন হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কি করছে, তারা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এরা কি করছে, আর আটকাট থেকে যাচ্ছে। আচ্ছা, এছাড়া দুটো পুনঃশীলী ভাবন কাকে বলে? পুনঃশীলী ভাবন হচ্ছে যখন কোনো দুটো বরফের খণ্ড থাকছে, যখন তাকে আমরা চাপ দিচ্ছি দুদিক দিয়ে হাত দিয়ে, তখন এই সংলগ্ন জায়গাটা কি হয়ে যায়, বরফটা গলে যায়। বরফটা গলে গিয়ে দুদিকের জলগুলো কীভাবে আটকে যায়। যেই চাপটাকে আমি মানে ছেড়ে দিচ্ছি, চাপটাকে লুজ করে দিচ্ছি, তখন কী হয়ে যাচ্ছে, এই যে জায়গাটা জমা জায়গাটা যে জলটা ছিল সেগুলো কি হয়ে যাচ্ছে, বরফে পরিণত হয়ে যাচ্ছে, এবং তার ফলে দুটো বরফ কি হচ্ছে, আটকে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু তোমার চাপ হ্রাসি গলনাঙ্ক হ্রাস পাওয়ার জন্য যে বরফ গলে জল হচ্ছে, এবং চাপটা হ্রাস পেয়ে গেলে আবার গলনাঙ্কটা বেড়ে যাচ্ছে, ফলে সেই জলটা আবার বরফে পরিণত হচ্ছে। এই ঘটনার উদাহরণ হচ্ছে আমাদের পুনঃশীলী ভাবন। এখানে সেটাই কিন্তু আমি লিখে দিয়েছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, প্রাণীদের দ্বারা গ্রীষ্মের ঘুমকে কি বলা হয়? দেখো তোমরা শীত যে ব্যাঙরা ঘুমোয় তোমরা জানো নিশ্চয়ই যে কারা ঘুমোয়, তো সেটাকে আমরা উত্তর হয়ে যাচ্ছে অ্যাস্টিভেশন। তাহলে হাইবারনেশন হচ্ছে যখন শীতকালীন ঘুম, যখন শীতকালীন লম্বা ঘুম হয় তাকে আমরা বলছি হাইবারনেশন, আর গ্রীষ্মকালীন ঘুমকে বলা হচ্ছে অ্যাস্টিভেশন। অতিরিক্ত গ্রহণের কারণে হাড়ের বিকৃতি ঘটে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিন বেশি হলে হাড়ের বিকৃতি ঘটতে পারে। জল এবং অ্যালকোহলের একটি মিশ্রণকে কি দ্বারা পৃথক করা যায়? পরিস্রাবন, বাষ্পীভবন, ডিক্যান্টেশন, পাতন। দেখো উত্তর হয়ে যাচ্ছে পাতন। আচ্ছা, এখানে যদি আরও ভালো হতো যদি এখানে উত্তর দিত যে আংশিক পাতন। পাতন দুরকম হয়, একটা হচ্ছে পাতন একটা, আর একটা হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে, আংশিক পাতন। এই আংশিক পাতনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেহেতু আংশিক পাতন অপশান নেই আমি পাতনই দিয়েছি, কারণ আংশিক পাতনে কি হচ্ছে যে দুটো দ্রবণ নেওয়া হয়েছে, এবং তাদের ক্ষেত্রে তাদের স্ফুটনাঙ্ক আলাদা আলাদা। স্ফুটনাঙ্ক যখন আলাদা হয় তখন প্রথমে কি করা হচ্ছে, প্রথমে একটা দ্রবণকে ফোটানো হচ্ছে, ফোটানো হলে সেটা কি হচ্ছে, বাষ্প হয়ে উবে যাচ্ছে, উবে গিয়ে সেটা অন্য পাত্রে জমা হচ্ছে, এবং তারপরে আরেকটা যেটা স্ফুটনাঙ্ক বেশি যে দ্রবণটার যে মানে তার সেটা কিন্তু তখনও ফুটছে না, সেটা এইখানেই জমা হচ্ছে। এইভাবে দুটো জায়গাতে দুটো জিনিস আলাদা আলাদা করে জমা করে আমরা আলাদা করে পার্থক্য তৈরি করতে পারি বা আলাদা করে জমা করতে পারি। ডিটেলস আমরা ক্লাসে আলোচনা করব। মানবদের সবচেয়ে কঠিন অঙ্গ কোনটা? দাঁতের এনামেল। একজন ব্যক্তি সম্পূর্ণ প্রতিফলন দেখতে একটি সমতল আয়না ন্যূনতম উচ্চতা কত থাকে? সবসময় তার উচ্চতার অর্ধেক হবে, অপশন বি। নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিতির মধ্যে কার মধ্যে? আনসার হচ্ছে আমাদের অপশন ডি, নস্টক। পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হচ্ছে? দেখো উত্তর হয়ে আছে নাইট্রিক অ্যাসিড, কারণ পিক্রিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলফেনল, এবং এর সংকেত হচ্ছে এটা
বললাম না, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে ফেনলের বিক্রিয়া এটা উৎপন্ন হচ্ছে। এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন, গাছের রঞ্জক হেনা নিচে কোনটি প্রতিক্রিয়ার কারণে ত্বক এবং চুলে কমলা রং দিচ্ছে? উত্তর আছে আমাদের যে ত্বক এবং চুলের কি রং চুলে কি থাকে, চুলে আমাদের একটা প্রোটিন থাকে যেটা নখেও থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে আমাদের কেরাটিন, তাই না? কেরাটিন প্রোটিন থাকে এবং সেটা আমাদের কি যাচ্ছে রং দিচ্ছে, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে রঙের বিক্রিয়াতে এটা কালারটা দিচ্ছে। নিচের কোনটি এন্ডোক্রাইন গ্রন্থি নয়? এন্ডোক্রাইন গ্রন্থি মানে হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি, মানে যেখান থেকে আমাদের হরমোন বেরোয় সেইটা। প্লিহা, পিটুইটারি, থাইরয়েড এবং অ্যাড্রিনাল। দেখো এদের মধ্যে তিনটেই হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। প্লিহা হচ্ছে একমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তাই উত্তরে আছে আমাদের প্লিহা বা স্প্লিন যাকে আমরা বলছি। যদি এই থাইরয়েড বলে তাহলে থাইরয়েড কি? থাইরয়েড হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। কিন্তু যদি তোমাকে বলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তাহলে তোমার উত্তর হয়ে যাবে হচ্ছে যকৃৎ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে যকৃৎটা ভুল বলেছি আমি, ভেরি সরি, ওটা ঠিক করে দেবো পরে। হ্যাঁ, নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয়? ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, লিথিয়াম। বলো কোনটা? যকৃৎ ঠিকই বলেছি স্যার। তো কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয়? ক্লোরিন, ফ্লোরিন। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফ্লোরিন। রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় হচ্ছে আমাদের ফ্লোরিন, কারণ পিরিয়ডিক টেবিলে আমাদের যে থাকছে সেখানে কিন্তু এটা তোমার যেখানটা থাকে সেখানে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ যেটা, সেই ব্যাপারটা। ঠিক আছে, আধুনিক পিরিয়ডিক টেবিলে জিগজ্যাগ লাইন কাকে পৃথক করছে? হ্যালোজেন ধাতু, অধাতু এবং ধাতু, উপধাতু এবং ধাতু। দেখো উত্তর হয়ে যাচ্ছে অধাতু এবং ধাতু। এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে মাঝখানে যে এই সাইডগুলো কি হয়ে যাচ্ছে, এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি? এগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে আমাদের ধাতু। এবং এইদিকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফর, ফ্লোরিন, এগুলো কি? এরা সবাই হয়ে যাচ্ছে আমাদের অধাতু। তাহলে মাঝখানে যে জিগজ্যাগ লাইনটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমার পুরো জিনিসটাকে এই যে লাইনটা এটা কিন্তু কি করছে? আলাদা করছে। কাকে? এই দুজনকে আলাদা করছে, ধাতু এবং অধাতুকে আলাদা করছে। তাই জন্য এটাকে আমরা বলতে পারি, অনেকগুলো নাম আছে, এটাকে আর একটা নাম বলে অ্যাম্ফোটেরিক লাইন। অ্যাম্ফোটেরিক লাইন বলতে পারে, আর একটা বলা হয় সেমি মেটাল লাইন। এছাড়া বলতে পারে দ্য স্টেয়ারকেস, সিঁড়ি। এরকম অনেক নাম কিন্তু এটাকে বলা যেতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, জাল নথি শনাক্ত করা হচ্ছে কোন রশ্মি দ্বারা? উত্তরে আছে আমাদের অতিবেগুনি রশ্মি দ্বারা। ব্লিচিং পাউডার কিসের যৌগ? ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আচ্ছা, ব্লিচিং পাউডারের সংকেত কি? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। তো সংকেত CaOCl, তাহলে বুঝতেই পারছো ক্যালসিয়ামের মধ্যে কমন ক্যালসিয়াম আছে। কি কাজে লাগে? জল পরিশোধন এবং ব্লিচিং এজেন্ট হিসেবে কাজে লাগছে। আর্দ্র, হাইড্রাস এবং অ্যানহাইড্রাস দুরকম অবস্থাতেই এটাকে দেখতে পাওয়া যাচ্ছে। পেডোলজি কোন বিষয় নিয়ে চর্চা করে? পেডোলজি হচ্ছে মাটি বিষয়ক চর্চা করে। পাকস্থলী গ্রন্থিগুলোর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন উৎসেচকে ক্রিয়াতে সাহায্য করে থাকছে? উত্তরে আছে আমাদের পেপসিন, অপশন বি, পেপসিনকে হেল্প করে। আমাদের যে পাক গ্রন্থি আছে সেখান থেকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো বেরোয়। আচ্ছা, এই যে পাকস্থলী গ্রন্থি বা পাক গ্রন্থিগুলো না দেখছো, এগুলো কিন্তু সবকটা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। হ্যাঁ, বহিঃক্ষরা গ্রন্থি গ্রন্থে কিন্তু উৎসেচক, অ্যাসিড এসব বেরোয়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার যে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, নিম্নলিখিত রাসায়নিক বিবেচনাকরণ কপার সালফেট, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্লোরাইড কোনটি পানীয় জলের রাসায়নিক শোধন প্রক্রিয়াতে ব্যবহৃত হচ্ছে? এদের মধ্যে সবকটাই আমাদের ব্যবহৃত হচ্ছে। আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ 1, 2, 3 এবং 4। রেডিওলজিক্যাল পরীক্ষা করার আগে রোগীকে নিম্নলিখিত সমাধানগুলির মধ্যে কোনটি পান করতে নির্দেশ দেওয়া হচ্ছে? এদের মধ্যে কোনটাই নয়, নান অফ দিস।
নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করুন। স্বর্ণ ধাতু, সালফার ধাতু, সিলিকন মেটালয়েড, উপরে কোনটি সঠিক? দেখো স্বর্ণ হচ্ছে ধাতু, ঠিক আছে, সালফার হচ্ছে অধাতু, সিলিকন হচ্ছে মেটালয়েড। আনসার হচ্ছে অপশন ডি, তিনটেই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। নিচের কোন পদার্থের আন্তঃআণবিক বল সবচেয়ে দুর্বল? কঠিন, তরল, গ্যাস। আচ্ছা, আন্তঃআণবিক বল মানে কি? দুটো যে এরকম অণু থাকছে তাদের নিজস্ব মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটা হচ্ছে তাকে আমরা কি বলি? আন্তঃআণবিক বল, তাই না? তো যখন দুটো অণু বা পরমাণু থাকছে তাদের নিজেদের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক স্থান। আন্তঃআণবিক স্থান, যার মধ্যে এই আন্তঃআণবিক স্থান বেশি থাকবে সে কিন্তু অনেকটা দূরে দূরে ছড়াতে পড়বে। তো আমাদের যে কঠিন পদার্থ থাকে তাদের কি আন্তঃআণবিক স্থান কি হয়? সবচেয়ে কম হয়। তরল যে হয় আন্তঃআণবিক স্থান থেকে বেশি হয়, এবং সব থেকে বেশি আন্তঃআণবিক স্থান বেশি কার হয়? গ্যাসের মধ্যে হয়। যার মধ্যে আন্তঃআণবিক স্থান বেশি, তারা দূরে দূরে থাকে, তাদের মধ্যে কি আন্তঃআণবিক বল কি হবে? সবচেয়ে দুর্বল হবে, কারণ তারা দূরে দূরে থাকছে। তাই আন্তঃআণবিক বলের দিকে দেখতে গেলে কিন্তু সব থেকে বেশি আন্তঃআণবিক বল বেশি কার? কঠিন। তারপরে সব বেশি কার? তরলের। এবং সব থেকে কম আন্তঃআণবিক বল হচ্ছে গ্যাসের। উত্তর হয়ে যাচ্ছে আমাদের গ্যাসের। সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসছে সেটা কি ধরনের তাপ? বিকিরণ তাপ, লীন তাপ, দুটোই, কোনোটিই নয়। সূর্য থেকে যে তাপ আমাদের পৃথিবীতে আসছে সেটা হচ্ছে আমাদের বিকিরণ তাপ। এবং আমাদের যে তাপ আমরা পড়বো, তাপ কি হয়, কি পদ্ধতিতে আসতে পারে? একটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপ আসতে পারে, একটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপ আসতে পারে, পরিবহন পদ্ধতিতে, আর একটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে আসতে পারে। পরিবহন পদ্ধতিতে যখন তাকে যে অণুগুলো যে পরপর সাজানো থাকে তাহলে কি হয়? নিজেদের স্থান পরিবর্তন করে না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, মানে এই শক্তিটা একটা অণুতে কে দিল, তার অণুটা কি হলো? কম্পিত হতে শুরু করে, ওপর নিচ কম্পিত হতে হতে ও সেই তাপ শক্তিটাকে তার পাশের অণুকে দিয়ে দেয়, সে তার পাশের অণুকে দিয়ে দেয়। তো একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ অণুগুলো নিজেদের মধ্যে কিন্তু স্থান, বা অণু বা পরমাণুগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে না, পরপর কিন্তু তাপটা বাহিত হয়ে এই জায়গাটা চলে আসছে, ঠিক আছে। আর পরিচলনের ক্ষেত্রে কি হচ্ছে? পরিচলনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে যখন জল ফোটে, দেখবে যখন জল ফোটে জলের অণুগুলো কি হয়? ফুটে ওপর দিকে চলে যাচ্ছে, নিচের দিকেগুলো চলে আসছে, তার মানে ওরা কিন্তু নিজেরা স্থান পরিবর্তন করছে। আর কিন্তু দুটো ক্ষেত্রে কি লাগছে? মাধ্যম লাগছে। বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যম লাগে না। এই কারণে যেহেতু সূর্য থেকে পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম নেই, তাই মাত্র বিকিরণ পদ্ধতির তাপটা আসতে পারছে। বিটা ক্ষয় সম্পর্কে নিচে কোন বিবৃতিটি সঠিক? দেখো, এটা একটু ভালো কোয়েশ্চেন। বিটা ক্ষয় কোনটা হয়? বিটা ক্ষয় বিটা মাইনাস বিটা প্লাস দুটো হয়। বিটা মাইনাস মানে হচ্ছে বিটা রশ্মি কি? বিটা রশ্মি মানে হচ্ছে ইলেকট্রন রশ্মি। ইলেকট্রন রশ্মি মানে কি হয়ে যাচ্ছে তোমার? যে সেক্ষেত্রে বিটা মানে ইলেকট্রন রশ্মি মানে কি? তো এইটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। যদি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়ে যাবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, রাইট? অপশন হচ্ছে অপশন সি। আধুনিক পর্যায়ে কয়টি পর্যায় এবং কয়টি গোষ্ঠী রয়েছে? গোষ্ঠী বলতে এখানে আমি শ্রেণী বলতে চেয়েছি, গ্রুপ। ওকে, উত্তর আছে 18টি শ্রেণী থাকছে, 7টি পর্যায় থাকছে, যেটা আমাদের মেন্ডেলিফের যে প্রথম যে পর্যায়টা সেটা। তো এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে বলেছি। যদি এটা মেন্ডেলিফ হতো তাহলে কিন্তু আলাদা হতো। এবং আধুনিক পর্যায় সারণীর জনক কাকে আমরা বলি? বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ বলে যিনি রয়েছেন তাকে আমরা আধুনিক পর্যায় সারণীর জনক বলি। SF4 অণুর আকৃতি কীরকম? SF4 অণু আকৃতি হচ্ছে ঢেঁকি বোতন, বা এটাকে আমরা বাচ্চাদের যে স হয় সেই ঢেঁকির মতন দেখতে হয় অনেকটা। সাদা কয়লা, যাকে আমরা বলছি হোয়াইট কোল, হোয়াইট কোল কাকে বলা হয়? হোয়াইট কোল কাকে বলা হচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের জলবিদ্যুৎ যেটা থাকে তাকে আমরা হোয়াইট কোল বলছি। নিম্নলিখিত বিবেচনাগুলো করো। সোডিয়াম, পটাশিয়াম উপরে কোনটি বডি ফ্লুইড পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিপিইউ কাজের গতি কোন এককে পরিমাপ করা হচ্ছে? ব্যান্ড রেট, মেগাহার্টজ, জিবি, MIPS। উত্তর আছে মেগাহার্টজ। দেখো সিপিইউ কাকে বলছে? সিপিইউ সবার ল্যাপটপ অনেকেরই কম্পিউটারের আছে। সিপিইউকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল প্রসেসর ইউনিট, সিপিইউ। এটা একটা মেন প্রসেসর।
আচ্ছা, সিপিইউ কি করছে, কি কি পারফর্ম করছে, বেসিক যে অ্যারিথমেটিক লজিক যেগুলো কাজ করে সেগুলো করে, কন্ট্রোলিং করে, ইনপুট আউটপুটের ব্যাপারটা নির্ভর করে। এখানে তো ফ্লপি ডিস্ক থাকতো হয় বা সিডি থাকতো, তুমি ইনপুট করতে পারতে, ঠিক আছে। CPU runs at the rate of millions and billions of hertz, megahertz, that is MHz and gigahertz, এই সবকটাই কিন্তু করে। এখানে মেগাহার্টজ দিয়েছে বলে আমি মেগাহার্টজ দিয়েছি। মানবদেহের যকৃতে কি শর্করা কি রূপে সঞ্চিত থাকছে? গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ এবং মনোস্যাকারাইড। দেখো উত্তর হয়ে যাচ্ছে গ্লাইকোজেন আমাদের রূপে সঞ্চিত থাকে যকৃতে, শর্করা বা কার্বোহাইড্রেট যেটা থাকে। গ্লাইকোজেন কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। দেখো গ্লাইকোজেনেসিস কাকে বলছে? গ্লাইকোজেনেসিস হচ্ছে যখন অতিরিক্ত গ্লুকোজটা ইনসুলিন দ্বারা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, মানে গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন হচ্ছে তখন তাকে আমরা গ্লাইকোজেনেসিস বলছি। আর গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যখন লিভার থেকে গ্লাইকোজেন যখন গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? গ্লাইকোজেনোলাইসিস। তো এই দুটোকে মনে রাখবে, দুটো আলাদা আলাদা জিনিস। নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থ কি? উত্তরে আছে যে মাখন এবং মোম। তড়িৎ চুম্বকীয় প্রভাব বা ইলেকট্রোম্যাগনেটিজম কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়েরস্টেড আবিষ্কার করেন। এবং এই ওয়েরস্টেড হচ্ছে চৌম্বক প্রাবল্যের একক, এটাকে হেনরি পার মিটার এককে প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে এমন সেই একক যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রটি নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক প্রাবল্যকে প্রকাশ করা হচ্ছে। ওসের নিয়ম হচ্ছে যখন তুমি হাতটা করে এইভাবে যদি আমরা ধরি, আমরা যদি এটাকে একটা ইলেকট্রিক, এই তারটাকে যদি ইলেকট্রিক কারেন্টের একটা প্রবাহ মনে করি, এভাবে যদি মনে করছি, মানে বুড়ো আঙুলটা আমাদের ইলেকট্রিক কারেন্টের প্রবাহ বোঝাচ্ছে, তাহলে তার চারপাশে একটা চৌম্বকীয় প্রভাব দেখতে পাওয়া যায়, যেটা আমাদের যে আঙুলটা যেভাবে রয়েছে, এই যে বাকি আঙুলগুলো, সেই দিককে ঘুরে কিন্তু চৌম্বকীয় প্রভাবটা দেখতে পাওয়া যায়। যদি আঙুলটাকে ঘুরিয়ে দিই, আঙুলটাকে নিচের দিকে করি, তড়িতের প্রবাহটা যদি এভাবে যায়, সেক্ষেত্রে কিন্তু তড়িতের প্রবাহটা কিন্তু উল্টো দিকে হচ্ছে। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ওরস্টেডের ল। তো আজকে তোমাদের এতদিন থাকলো, পরের দিন আমরা আবার অন্য ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ অল।